প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের দ্বিতীয় পর্বে। বিরতির পরে আমরা চলে যাচ্ছি ডক্টর ইমরান, যিনি আগে বিস্তারিত আলাপ আলোচনা করছেন। ডক্টর ইমরান সাহেব, যে আপনি জি, আলাপ আলোচনা তো আমি যেটা বলছিলাম যে ওই যে ফালাহের যে কনসেপ্টের মধ্যে যে আপনার যে মানুষের কল্যাণ, সকল মানুষের কল্যাণের ভিতরে জি এই যে সর্বশেষ যেটা বলছিলাম যে শুধু একটা মানুষ যে সারভাইভ করবে এইটাই শুধু তার অধিকার নয়, তার অধিকার সারভাইভালের পরেও বাকি যা ন্যাচারাল যে চাহিদাগুলো আছে সেগুলোও যেন সে মিটাইতে পারে। জি এবং অন টপ অফ ইট জি তার যেন সমাজে চলার ক্ষেত্রে জি তার ইজ্জত যেন রক্ষা হয়। জি হ্যাঁ, যে আপনার ওই যে আগের দুইটা করার জন্য একজন আরেকজনকে যেন কি করে, কামড়াকামড়ি করে না। না করে। হ্যাঁ, একজন আরেকজনের ইজ্জত নিয়ে যেন টানাটানি না করে, জি ঠিক আছে না। জি আবার অ্যাট দি সেম টাইম পাওয়ার স্ট্রাগলও যেন না হয়। জি হ্যাঁ, যে আপনার এটাকে কি বলে, পাওয়ার স্ট্রাগল বলতে বুঝাইতেছে যে আপনার ইয়ে ভেবেছি আমি যদি খুব লেম্যানের সেন্সে চিন্তা করি তাহলে এটা এরকম আসবে যে বংশগত মর্যাদা অমুক, ওই আপনার বিয়ে করার সময় আমাদের দেশে এটা তো হয় জি জি কে কোন বংশের। আমার মনে হয় যে এগুলা কিছু আস্তে আস্তে করে যত দিন যাইতেছে কিছু কমে আসতেছে। জি 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 মানুষ এখন মোর দেখে যে কার কি যোগ্যতা ভালো আছে, ছেলেটা ভালো কিনা, মেয়েটা ভালো কিনা। না, এখন অনেক ব্রডব্যান্ডেড হয়ে গেছে, মানুষ অনেক আস্তে আস্তে চলে আসছে। এই যত গোরামি ধর্মী বলতো না দেশে, গোরামি ধর্মী থেকে চলে ওইগুলো যে গোড়ামি, কিন্তু ওগুলো কিন্তু আমাদের ধর্মের না। জি জি এই যত এই ব্রড মাইন্ডেড হইতেছে তত আমরা ইসলামের দিকে যাইতেছি আসলে। আচ্ছা 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 কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে যে মনে হয় যে এটা ধর্মীয় গোড়ামি, আসলে এগুলো কিন্তু ধর্মীয় গোড়ামি নয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই যে ক্লাস সিস্টেম করে ফেলা, হ্যাঁ আপনার এরা হচ্ছে বড় বংশ, হ্যাঁ এরা ছোট বংশ, সুতরাং এদের সাথে এদের মিলবে না, এই ধরনের জিনিস ইসলাম অ্যালাউ করে না, আচ্ছা আচ্ছা অ্যালাউ পারমিশন দেয় না। জি তো এই হলো, মনে করেন যে আমি যদি বলি যে জাস্ট ইসলামী অর্থনীতির একটা সংক্ষিপ্ত ডেফিনেশন। হ্যাঁ, তো এইটার আলোকে আমরা যদি একটু ইয়েতে যাই আর কি, যে এই আপনার এই যে ফালাহ আপনি কিভাবে অ্যাচিভ করবেন, হ্যাঁ এইটার শর্ত কি কি, আচ্ছা এই যে মানুষের যে সার্বিক কল্যাণ আপনি অর্জন করতে চাইতেছেন, রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, ব্যক্তিগত পর্যায়ে বলেন, কিংবা সোসাইটি লেভেলে বলেন, হ্যাঁ এইটার জন্য কতগুলা শর্ত আছে। জি এই শর্তর ভিতরে আমরা যে ইসলামিক ইকোনমিক সিস্টেম যখনই বলি, ইসলাম এত একটা কম্প্রিহেন্সিভ একটা কনসেপ্ট, যেহেতু এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জি এটা কিন্তু আপনি এটার একটা অংশকে টানলে কিন্তু অন্য অংশগুলোও চলে আসে। আচ্ছা আচ্ছা জি হ্যাঁ, আপনি যদি অর্থনীতির কথা বলেন, আপনার কিছু সমাজনীতির কথাও বলতে হবে। হ্যাঁ, সব তো একে অন্যের সাথে জড়িত। হ্যাঁ, আবার কিছু রাজনীতির কথাও একটু চলে আসবে। জি জি হ্যাঁ, জি কেন আলটিমেটলি যে এটা এটা কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজ। জি হ্যাঁ, আপনি যদি হাতিটাকে নিতে চান, যদি বলেন যে আমি শুধু হাতির পা নিব, তাহলে আপনার হাতির পাই পাবেন, হাতি পুরোটা পাবেন না। আপনার হাতির লেজও লাগবে, পাও লাগবে, সুরও লাগবে, সব কিছু লাগবে, মিলিয়ে একটা হাতি হবে। এইটাই পুরো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জি এটার মধ্যে আপনি যদি কল্যাণ হাসিল করতে চান, জি তাহলে কল্যাণের যেহেতু ইসলামিক কথা বলতেছি, প্রথম কল্যাণ হচ্ছে রুহানি কল্যাণ, আচ্ছা স্পিরিচুয়াল কল্যাণ। জি স্পিরিচুয়ালি তাকে আপনার কি বলে শান্তি দিতে হবে, আচ্ছা স্পিরিচুয়াল আপলিফমেন্টের সুযোগ দিতে হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আমি আশা করতেছি স্পিরিচুয়াল শব্দটা মোটামুটি বাংলার মতোই তো, মানে এটাকে আধ্যাত্মিক আর কি। হ্যাঁ না, আমরা আমাদের সমাজে তো স্পিরিচুয়াল বললে আমরা বুঝি তো না, এটা এটা আধ্যাত্মিক, ঠিক আছে, আধ্যাত্মিক বা রুহানি। রুহানি জি হ্যাঁ, তো এই যে রুহানি উন্নতি, প্রত্যেকটা মানুষ তার ইবাদতের যেন সুযোগ পায়। জি হ্যাঁ, যেমন এই যে এটাও একটা আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, যে একটা ইসলামী রাষ্ট্রে আপনার মুসলমানের ধর্ম পুরো পালন করবে, হিন্দু তার হিন্দুর ধর্ম পালন করবে। হ্যাঁ, কেউ কাউকে বাধ্য করবে না। যেমন আপনি ওই যে সূরা কাফিরুন যদি আপনি পড়েন, উলিয়া আইয়ুল কাফিরুন লা আবুদু মা তা'বুদু লা আনতুম আবিদুন মা আবুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুন মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হ্যাঁ, যে কি বলতেছে যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, সুতরাং আসো আমরা পারস্পরিক সহাবস্থানে থাকি। জি কেউ কারো ধর্ম হাইজ্যাক করার দরকার নেই, না আবার কেউ কারোর ধর্মের কারণে কষ্ট দেওয়ার দরকার নেই।
কিন্তু ইসলাম বলে যে তুমি যদি বলো আমি হিন্দু, তাহলে ইসলাম চাইবে, ইসলামী রাষ্ট্র চাইবে তুমি মন্দিরে যাইতে হবে, যাবা, বলবা হিন্দু, কিন্তু হিন্দুয়ানির বিরুদ্ধে কথা বলবা, এটা ইসলামী রাষ্ট্র এলাও করবে না। তুমি যদি মুসলমান, তাহলে মুসলমানের মতো থাকো। আচ্ছা, মুসলমান মানে হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি। এই যে শুরু একদম আমাদের আলোচনা শুরুই করছিলাম যেটা দিয়ে, ফাইজা কুদিয়াতি সালাতি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হ্যাঁ, তো যে মানে নামাজ কায়েম করা, এটা একটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস। এই যে আপনি ইসলামী অর্থনীতির যত কিছু আলোচনা করেন না, প্রথম জিনিস হচ্ছে যে আল্লাহর অধিকার আপনি দিয়ে দেন আগে। আল্লাহর অধিকার কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। আল্লাহর অধিকার কি? রমজান মাসে সারা মাস রোজা রাখা। এইগুলা না করে আপনি অন্য জিনিস করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, এবং এটাতে বারাকাও পাবেন না আপনি। যেমন আমি যদি আপনাকে একটা করি, এই যে এটা, এই আয়াতটা যদি আপনাকে পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নূহ আলাইহিস সালাম এই মানে এই কাজটা করছেন আর কি, যে কি আপনার যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে বলতেছে যে, এবং আশ্চর্য হলো যে মানে এইটা একজন বড় একজন ইসলামী অর্থনীতিবিদও আপনার বলতেছিলেন যে এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে হয়েছে 2008-এ 2007-8-এ, এটার থেকে মুক্তির উপায় কি? ওনারা যখন এটা জিজ্ঞেস করা হয়েছে, রাখেন আমি দেখি তার নামটা পাই কিনা, ওনাকে যখন এটা জিজ্ঞেস করা হয়েছে, উনি এই একটা তেলাওয়াত করছেন, ডক্টর হোসাইন হামাদ হাসান, খুবই মানে প্রখ্যাত একজন আপনার ইসলামী চিন্তাবিদ, ইসলামী অর্থনীতিবিদ। আপনার মাঝে মাঝে পিস টিভিতে দেখবেন যে উনি বক্তব্য রাখেন, অনেক বয়স্ক। মানে ইসলামী অর্থনীতি, মডার্ন ইসলামিক অর্থনীতি, মডার্ন যুগে যে ইসলামী অর্থনীতির যে প্রচার প্রসার হয়েছে যাদের মাধ্যমে, তাদের মধ্যে উনি একজন। তো উনি প্রথম ছোটে এই আয়াতটা তেলাওয়াত করছেন। উনি বলতেছেন যে কারণ হলো যে এটার ভিতরেই মূল জিনিস রয়ে গেছে, যে বারাক আল্লাহর পক্ষ থেকে, যে তোমরা কি করো, সুতরাং তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো, মাফ চাও। অর্থাৎ কিনা রবের দিকে ফিরে যাও, এত বেশি সীমা অতিক্রম করিও না। আপনি জানেন যে এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মেইন কারণ ছিল কি, এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে এত বেশি রেকলেস হয়ে গেছিল, তারা নেগেটিভ ইকুইটিতে আপনার লোন দেওয়া শুরু করছিল। সাবপ্রাইম, ইউনাইটেড স্টেটসে আপনার সাবপ্রাইম মর্টগেজ বলে, হ্যাঁ, যে আপনার একটা লোকের কাছে কোনো কিছু নাই, ইভেন ইনকামও নাই, তারা আসো খালি লোন দাও, আসো খালি লোন দাও। আর এটার সাথে সাথে তো আপনার অনেক জিনিস আছে যেটা ইসলামী অর্থনীতিতে অ্যালাউ করবে না, এরকম অনেক জিনিস তারা করেছে। আপনার ওই যে কমপ্লেক্স ডেট অব্লিগেশনস বলে, হ্যাঁ, কমপ্লেক্স ডেট সোয়াপ, মানে ওই আপনার যেই ঋণটা আপনার নেওয়া হয়েছে, মনে করেন যে আপনি একটা ঋণ নিছেন, হ্যাঁ, এই ঋণটা আপনি ধরে ফেরত না দেন, মানে দিতে যদি না পারেন, ওইটার উপরে আবার আরেকটা ঋণ বসায় দেওয়া। তো এইটাকে আবার নিয়ে মনে করেন আপনাকে বাড়ির মর্টগেজ দিছে, এই মর্টগেজটা আপনার মনে করেন, এগুলো শব্দটাই হলো কমপ্লেক্স, কমপ্লেক্স কমপ্লেক্স আপনার ডেট অব্লিগেশন। তার মানে জিনিসটা তারা ইচ্ছে করে জটিল, এমনভাবে জটিল করে জিনিসটা তৈরি করে সাধারণ জনগণ যেন বুঝতে না পারে। এবং এইগুলো করে আসলে তারা এই যে বিভিন্ন ব্যাংকের সিইও যারা, তারা মিলিয়ন মিলিয়ন পাউন্ড বোনাস, মিলিয়ন মিলিয়ন ডলার বোনাস তারা পাইতো, হ্যাঁ, যেটার জন্য সাধারণ লোকেরা কিন্তু প্রচণ্ড খেপেছিল, তাই না? এই যে আপনার রিয়াকশন হয়েছে, নর্দার্ন রক যখন কলাপস হলো, আমেরিকায় যখন লিহম্যান ব্রাদার্স কলাপস হলো, হ্যাঁ, তখন বিরাট রিয়াকশন হয়েছিল। তো বিভিন্ন ব্যাংকের সিইওরা কেন এত মিলিয়ন পাউন্ড পায়, এদিকে আমাদের সমস্ত টাকা সব গায়েব হয়ে যেতেছে, তাই না? আমাদের একটা হাহাকার শুরু হয়ে গেছিল। হ্যাঁ, সেটাই। তো ওইটার জন্য ওই যে এই যে সীমা অতিক্রম করছে, এই জন্য যে তাদের পিছনে কোনো জবাবদিহিতার চিন্তাটা ছিল না। তারা খালি চিন্তা করছে যে যত বেশি আমি
কায়দা করে ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরসকে দেখাইতে পারি ইনকাম বুদ্ধি কইরা এই এর থেকে নিয়ে যে মর্টগেজে যেটা সিম্পল একটা বলতেছিলাম যে আপনাকে মর্টগেজ দিল, জি হ্যাঁ, 200,000 পাউন্ডের। জি তখন এই 200,000 পাউন্ড সে করলো কি, এটাকে একটা অ্যাসেট হিসেবে দেখাইয়া এইটা আবার সে আরেক জায়গায় সেল করলো। জি এদিকে কিন্তু আপনি তো জানেন না, এটা ব্যাংক এটা করতেছে, জি এইটা আবার রিসেল হবে। জি হ্যাঁ, এইভাবে করে আপনার তারা একটা হাউসের অরিজিনাল দাম ছিল হয়তো বা 150,000, জি টু বিগিন উইথ এইটাও প্রাইস বাড়াইয়া করছে জি 200,000। জি 200,000 উপরে আবার এটা যখন রিসেল করলো, এটা হইল 300,000, 400,000, এভাবে করতে আন্ডার রাইটার মানে অনেক স্টেপ যাইতে যাইতে আসলে এটার দাম, জি এই অ্যাসেটটার দাম হচ্ছে আপনার 150,000, জি কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে এটার দাম বানায় ফেলছে 1 মিলিয়ন। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কি হলো, একটা ফানুস তৈরি হয়েছে এখানে। জি এটা যেটাকে বলে বাবল বলে, ইকোনমিক বাবল, জি যে 850,000 আসলে নাই ব্যাংকের মধ্যে। এটারে সেল রিসেল করতে করতে তো তাদের মধ্যে রয়ে গেছে পেপার ওয়ার্ক, ওইখানে পেপার ওয়ার্কের মধ্যে অনলাইনে ইন্টারনেটে, হ্যাঁ, আপনার ওইটা রয়ে গেছে। জি তো এদিকে আসল দাম 150,000, আসল দাম চলে কিন্তু গেছে 150,000 হয়তো 1 মিলিয়নে। আবার এই 150,000 আবার এমন লোকের মর্টগেজ দিছে যার নাই ইনকাম। জানেন তো তো আরো এখন শেষ পর্যন্ত এটা স্বাভাবিকভাবে এটা রিপোজেস্ট হবে। হ্যাঁ। এইভাবে করে শয়ে শয়ে প্রপার্টি যদি রিপোজেস্ট হইতে থাকে, তো ব্যাংক এখন বাকি টাকা কোত্থেকে দিবে? কোত্থেকে দিবে? তখন তার কলাপস করতে বাধ্য। এই জন্য উনি বলতেছিলেন যে থ্যাংক ইউ ডক্টর ইমরান। আজকের জন্য আমাদের সময় শেষ হয়ে গেল। আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনি আরো বিস্তারিত আলাপ আলোচনা করবেন। প্রিয় দর্শক, আজকের জন্য এখানে সমাপ্তি, আমাদের সময় শেষ। আশা করি আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠান দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।